কী রে দাদা, গরমটাও তো বেড়ে যাচ্ছে দিনের পর দিন। আর আমাদের হোটেলটাও তো আর আগের মতো চলছে না। হ্যাঁ রে ভাই, দেখলাম তো কাল কতটা ভাত তরকারি নষ্ট হলো গরমে। কি করব বুঝতে পারছি না। দাদা, শুনেছি শহরে নাকি একটা কি মেশিন আছে। সেই মেশিনে নাকি ঠান্ডা হাওয়া বের হয় আর বাড়ি ঘরদোর পুরো ঠান্ডা করে দেয়। সে তো মোবাইলে দেখেছি, কিন্তু আমরা তো আর এই হোটেলে লাগাতে পারবো না ভাই। হ্যাঁ দাদা, এমনিতেই তো আমাদের এখানে মাঝে মাঝে কারেন্ট থাকে না। আর তার থেকে বড় কথা, আমাদের হোটেলে কতই বা সেল হয়। আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। গোপাল এই কথা বলে বাজারের দিকে গেল। বাজারে যাওয়ার সময় গ্রামের জমিদারের সাথে দেখা হলো। জমিদার বলল, কি রে গোপাল, যাচ্ছিস কোথায়? আগে জমিদার বাবু, আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম। আগে আপনি কোথায় যাচ্ছেন? উফ, আজ এই যে গরম, প্রাণ যে বাড়িতে হাঁসফাঁস করছে, তাই ভাবলাম একটু নদীর ধারে গিয়ে বসি। দুপুরে আসার সময় তোমাদের হোটেল থেকে পেট পুড়ে খেয়ে বাড়ি ফিরবো। নিশ্চয়ই নিশ্চয়ই জমিদার বাবু, আপনি যান। আজ আমার ভাই শুক্তো আর কাতলা মাছের ঝোল করেছে। আচ্ছা, তুমি যাও, আমি নদীর দিকে যাই। জমিদার তার লাঠিয়ালকে সঙ্গে নিয়ে নদীর ধারে গিয়ে ঠান্ডা হাওয়া খেতে লাগলো। ওইদিকে গোপাল বাজারে গিয়ে 10 বান্ডিল খড় কিনে গরুর গাড়ি করে হোটেলে ফিরে এলো। এসে ভাই রমেনকে বলল, এই ভাই, কোথায় তুই? এদিকে আয়, নামাতে হবে। এগুলো নামা। দাদা, খড় দিয়ে কি হবে? আমাদের তো গরুও নেই। তাহলে? আহা, দেখি না কি করি। রমেন আর গোপাল দুজনে মিলে গরুর গাড়ি থেকে সব খড়ের বান্ডিল নামিয়ে রাখলো। এবার গোপাল বলল, আমাদের হোটেলের চালটা তো টিনের, তাই জন্য এত গরম হয় হয়তো। আজ তাই এই খড়ের বান্ডিলগুলো আনলাম। কাল সকালে উঠে সব চালে ছড়িয়ে দেব। শুনেছি এতে নাকি ঘর অনেকটা ঠান্ডা হয়। পরের দিন সকালে রমেন আর গোপাল হোটেলে এসে দেখে হোটেলের পাশে রাখা সব খড়ের বান্ডিল পুড়ে ছাই হয়ে পড়ে আছে। এই দেখে রমেনের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে গোপালকে বলল, দাদা, এটা আমাদের কি সর্বনাশ হলো! এমনি দোকানে রোজগার তেমন নেই, তার মধ্যে কত টাকা খরচা করে তুমি এই জিনিসটা আনলে, আর তারপর এই অবস্থা! হায় ঈশ্বর! যে আমাদের এই ক্ষতি করেছে তার কখনোই ভালো হবে না। গোপাল আর রমেন মিলে জমিদারের বাড়িতে গেল। গিয়ে জমিদারকে সবটা খুলে বলল। জমিদার বলল, আচ্ছা গোপাল, আমি গ্রামের সবাইকে ডেকে পাঠাচ্ছি। দেখি কে তোমার এই ক্ষতি করেছে। আজ্ঞে জমিদার বাবু, আপনি যদি দয়া করে আমাদের হোটেলটা একটু ঠান্ডা করার উপায় করে দেন তাহলে খুব ভালো হয়। আমি দেখছি আমি কি করতে পারি। তোমরা যা মানুষের জন্য ভাবো, তাই এই গ্রামের কেউ ভাবে না। অন্য কেউ হলে আগে নিজের লাভের কথা ভাবতো, তারপর লোকের কথা। গরমের জন্য সারা গ্রাম জুড়ে লোকজন অসুস্থ হয়ে পড়েছে। তোমাদের হোটেলের জন্য আমি কিছু একটা করে দেব। জমিদারের কথা মতো গ্রামের সবাই জমিদারের বাড়িতে উপস্থিত হলো। জমিদার সবাইকে বলল, কে রমেনের হোটেল পুড়িয়েছে, এই খবরটা যে আমাকে বলতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। আর তার সাথে থাকবে রমেনের হোটেলের 1 সপ্তাহ বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা। আজ্ঞে, আমি জানি জমিদার বাবু। কি জানো তুমি? আজ্ঞে বাবু, সেদিন বাজার থেকে বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তখন দেখলাম একজন লাঠি হাতে আপনার বাড়ির দিক থেকে চাদর গায়ে দিয়ে আসছে, আর এক হাতে একটা ছোট্ট মশাল। আমি দেখলাম আমার থেকে 10-20 হাত আগে এগিয়ে যাচ্ছে রমেনের হোটেলের দিকে। গিয়ে সেই মশালটা রমেনের দোকানের চালে মারলো।
আর সব কিছু নিমেষের মধ্যে চোখের সামনে পুড়ে গেল বাবু। আমি ভয় কিচ্ছু বলতে পারিনি। তুমি যে সত্যি কথা বলছো, কি প্রমাণ আছে? আজ্ঞে বাবু, আমার চোখই তার প্রমাণ। আর কোনো প্রমাণ নেই আমার কাছে। আচ্ছা গোপাল, আমি তোমাদের হোটেলের কিছু একটা ব্যবস্থা করব। দুপুরের পর আমার বাড়িতে আসবে, তুমি আর রমেন। আচ্ছা বাবু। এই বলে সবাই সবার মতন চলে গেল। দুপুরে জমিদারের বাড়িতে গেল রমেন আর গোপাল। জমিদার তাদের দেখে বলল, আসো আসো গোপাল, আসো, তোমার জন্যই অপেক্ষা করছি। শোনো গোপাল, আজ আমি, তুমি আর রমেন রাতের বেলায় তোমার দোকানে লুকিয়ে পাহারা দেব। তার আগে তুমি একটা কাজ করো, আমি কিছু টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে খড়ের বান্ডিল কিনে নিয়ে আসো। এনে তুমি হোটেলের পাশে রেখে আসো। রাতের বেলায় আমি, তুমি আর রমেন লুকিয়ে দেখব কে তোমার ক্ষতি করতে চায়। আর একটা কথা, গোপাল আর রমেন, তোমরা দুজনে ভালো করে শোনো, এই কথাটা আমাদের তিনজন ছাড়া আর কেউ যেন জানতে না পারে। আজ্ঞে জমিদার বাবু, তাই হবে। জমিদারের কথা মতো গোপাল ও রমেন বাজারে গিয়ে 10 বান্ডিল খড় এনে হোটেলের পাশে রেখে বাড়ি ফিরে গেল। রাতে জমিদার, রমেন ও গোপাল হোটেলের পাশে বড় একটি গাছের আড়ালে লুকিয়ে দেখতে লাগলো কে তাদের এই ক্ষতি করতে চায়। রাত তখন 12:15। জমিদার ও গোপাল দেখল জমিদারের বাড়ির দিক থেকে কে যেন একটা ছোট মশাল হাতে গোপালের হোটেলের দিকেই আসছে। তারা মুখটা ভালো করে দেখতে পারল না। কিছুক্ষণ যাওয়ার পর যখনই সেই মশালধারী লোকটা হোটেলের সামনে এলো, তখনই জমিদার ও গোপাল দেখে অবাক হয়ে গেল। জমিদার দেখল সে বিশ্বস্ত লাঠিয়াল রমেনের হোটেলের সামনে মশাল হাতে দাঁড়িয়ে আছে। ঘরের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে জমিদার বাবু গাছের আড়াল থেকে বাইরে বেরিয়ে লাঠিয়ালকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। আর তখন গোপাল পিছন থেকে এসে জাপটে ধরল লাঠিয়ালকে। পরের দিন সকালে জমিদার গ্রামের সবাইকে নিজের বাড়িতে ডেকে পাঠালো। জমিদার বলল, তোমরা সবাই শোনো, আমি এতদিন যাকে আমার বিশ্বস্ত মনে করতাম, সেই আমাদের গ্রামের এত বড় ক্ষতি করছিল এতদিন ধরে। আর হ্যাঁ কানু, তুমি ঠিকই দেখেছিলে, কিন্তু তুমি তাকে স্পষ্ট দেখতে পাওনি। আর হ্যাঁ, এই আমার বিশ্বস্ত লাঠিয়ারি গোপাল আর রমেনের হোটেলের ঘর পুড়িয়ে দিয়ে তাদের এত বড় ক্ষতি করেছিল। এই শুনে গ্রামের সবাই সেই লাঠিয়ালের ওপর খুব রেগে গেল। তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য চিৎকার করতে লাগলো। সবাই একসাথে বলতে লাগলো, সবে তো গোপাল আর রমেনের ক্ষতি করেছে, এবার হয়তো গ্রামের সবার ক্ষতি করতে পারে। হ্যাঁ, তাই করব। যে আমার বিশ্বস্ত হয়ে আমাদের গ্রামের ক্ষতি করতে চায়, তাকে এই গ্রাম থেকে বের করে দেওয়াই দরকার। আচ্ছা গোপাল, কাল সকালেই আমি আমার লোক পাঠাবো। তুমি তোমার হোটেলটা আমার পূর্ব দিকে যে ঝিল আছে, নতুন করে সেখানে গড়ে তুলবে। তাতে তোমার হোটেলে ঠান্ডা হাওয়া প্রবেশ করবে। আর আমি যে খড়গুলো আনালাম, সেই খড়গুলো দিয়ে দক্ষিণ দিকের দেয়াল করবে। আর তারপরে তাকে ভিজিয়ে দেবে। যখনই হাওয়া ওখান দিয়ে প্রবেশ করবে, একদম এসির মতো হাওয়া পাবে তোমরা এই হোটেলে। এবং সব সময় তোমার হোটেল ঠান্ডা থাকবে।